তৃতীয় অধ্যায় ব্যাপন, অভিস্রবণ ও প্রস্বেদন। উদ্ভিদ মূলের সাহায্যে মাটি থেকে পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণ শোষণ করে এবং সেই পানি ও রস কাণ্ডের ভেতর দিয়ে পাতায় পৌঁছায়। আবার দেহে শোষিত পানি উদ্ভিদ বাষ্প আকারে দেহ থেকে বের করে দেয়। উদ্ভিদ যে প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে দেহে পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণ শোষণ করে, ওই রস দেহের নানা অঙ্গে পরিবহন করে ও দেহ থেকে পানি বাষ্পাকারে বের করে দেয়, সেই সকল প্রক্রিয়া ব্যাপন, অভিস্রবণ, শোষণ, পরিবহন ও প্রস্বেদনের মাধ্যমে ঘটে। ছবিতে দেখা যাচ্ছে অভিস্রবণ প্রক্রিয়ায় পানি শোষণ হচ্ছে মূল দিয়ে, সেখান থেকে মূল থেকে পাতায় পানির ঊর্ধ্বগমন, অর্থাৎ মূল থেকে পানি উপরের দিকে উঠছে, এবং শেষমেশ প্রস্বেদনের কারণে পানি বাষ্পাকারে ব্যাপনের দ্বারা পাতা থেকে বাইরে নির্গমন। পাঠ 1 ও 2। ব্যাপন। আমরা জানি সব পদার্থই কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অণু নিয়ে তৈরি। এই অণুগুলো সবসময় গতিশীল বা চলমান অবস্থায় থাকে। তরল ও গ্যাসের ক্ষেত্রে অণুগুলোর চলন দ্রুত হয় এবং বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের দিকে অণুগুলো ছড়িয়ে পড়তে থাকে। এই প্রক্রিয়া চলতে থাকে যতক্ষণ না অণুগুলোর ঘনত্ব দুই স্থানে সমান হয়। অণুগুলোর এরূপ চলন প্রক্রিয়াকে ব্যাপন বলে। ব্যাপনকারী পদার্থের অণু পরমাণুগুলোর গতিশক্তির প্রভাবে এক প্রকার চাপ সৃষ্টি হয়, যার প্রভাবে অধিক ঘনত্বযুক্ত স্থান থেকে কম ঘনত্বযুক্ত স্থানে অণুগুলো ছড়িয়ে পড়ে। এই প্রকার চাপকে ব্যাপন চাপ বলে। কোনো পদার্থের অণুর ব্যাপন ততক্ষণ চলতে থাকে যতক্ষণ না উক্ত পদার্থের অণুগুলোর ঘনত্ব সর্বত্র সমান হয়। অণুগুলোর ঘনত্ব সমান হওয়া মাত্রই পদার্থের ব্যাপন বন্ধ হয়ে যায়। ব্যাপন বলতে কী বোঝায় তা কয়েকটি পরীক্ষার মাধ্যমে সহজে বোঝা যায়। পরীক্ষালব্ধ জ্ঞানের ভিত্তিতে আলোচনা করে ব্যাপন সম্বন্ধে বাস্তব জ্ঞান পাওয়া যায়। নিচে ব্যাপন প্রক্রিয়ায় কয়েকটি পরীক্ষা আলোচনা করা হলো। ব্যাপনের অনেক প্রমাণ আমাদের আশেপাশেই দেখা যায়, যেমন ঘরে সেন্ট বা আতর ছড়ালে বা ধূপ জ্বালালে সমস্ত ঘরে তার সুবাস ছড়িয়ে পড়ে। এটি ব্যাপনের কারণে ঘটে। ধূপের ধোঁয়া ও সেন্টের অণুগুলোর আণবিক ঘনত্ব সম্পূর্ণ হওয়ায় সম্পূর্ণ ঘরে কম ঘনত্ব স্থানে ছড়িয়ে পড়ে, তাই সমস্ত ঘর সুবাসে ভরে যায়। কাজ: পানিতে তুতে ব্যাপন প্রক্রিয়া পর্যবেক্ষণ। প্রয়োজনীয় উপকরণ: তুতে, বিকার, পানি। পদ্ধতি: কিছু পরিমাণ তুতে বিকারের পানিতে ফেলে কিছুক্ষণ অপেক্ষা করো। তুতে পানিতে দ্রবীভূত হবে এবং পানির রং তুতের রং ধারণ করবে। কেন এমন হলো ব্যাখ্যা করো। পরিশেষে আমাদের চারপাশে সংঘটিত বিভিন্ন ব্যাপন ক্রিয়ার তালিকা তৈরি করো। ব্যাপনের গুরুত্ব: জীবের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজে ব্যাপন প্রক্রিয়া ঘটে। যেমন উদ্ভিদ সালোক সংশ্লেষণের সময় বাতাসের কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। এই অত্যাবশ্যক কাজ ব্যাপন দ্বারা সম্ভব হয়। জীবকোষে শ্বসনের সময় গ্লুকোজ জারণের জন্য অক্সিজেন ব্যবহৃত হয়। ব্যাপন ক্রিয়ার দ্বারা কোষে অক্সিজেন প্রবেশ করে এবং কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায়। উদ্ভিদ দেহে শোষিত পানি বাষ্পাকারে প্রস্বেদনের মাধ্যমে দেহ থেকে ব্যাপন প্রক্রিয়া বের করে দেয়। প্রাণীদের শ্বসনের সময় অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান ও রক্ত থেকে পুষ্টি উপাদান ও অক্সিজেন প্রভৃতি লসিকায় বহন ও লসিকা থেকে কোষে পরিবহন ব্যাপন দ্বারা সম্ভব হয়। পাঠ 3। অভিস্রবণ। অভিস্রবণ প্রক্রিয়াটি বোঝার জন্য আমাদের যে বিষয়ে ধারণা থাকা দরকার তার মধ্যে অন্যতম হল ভিন্ন ঘনত্ব বিশিষ্ট দুটি দ্রবণের মধ্যে অবস্থিত পর্দার বৈশিষ্ট্য জানা। পর্দাকে সাধারণত 3 ভাগে ভাগ করা যায়, যেমন অভেদ্য পর্দা, ভেদ্য পর্দা ও অর্ধভেদ্য পর্দা। অভেদ্য পর্দা: যে পর্দা দিয়ে দ্রাবক উভয় প্রকার অণুগুলো চলাচল করতে পারে না তাকে অভেদ্য পর্দা বলে, যেমন পলিথিন, কিউটিনযুক্ত কোষ প্রাচীর। আচ্ছা, যেমন একটি পর্দা বলতে একটা ব্যারিয়ার, একটা জালের মতো সামথিং, যেটা দিয়ে দ্রাবক হচ্ছে কোনো একটা দ্রবণের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে যেটা থাকে, যেমন পানি হতে পারে বা যে কোনো ধরনের তেল হতে পারে। দ্রাব হচ্ছে যেই জিনিসটা আমি পানিতে মিশাই, যেমন লবণ, যেমন তুতে, যেগুলো আমরা পানিতে মিশাবো বা দ্রাবকে মিশাবো সেগুলো হচ্ছে দ্রাব। তাহলে এই দুইটা পদার্থের মধ্যে যদি কোনো একটা ব্যারিয়ার থাকে, কোনো একটা বাধা থাকে, কোনো পলিথিনের একটা লেয়ার থাকে, ওগুলোকে আমরা বলতে পারি অভেদ্য পর্দা, যেটা ভেদ করা সম্ভব না। ভেদ্য পর্দা: যে পর্দা দিয়ে দ্রাবক ও দ্রাব উভয় অণুই সহজে চলাচল করতে পারে তাকে ভেদ্য পর্দা বলে, যেমন কোষ প্রাচীর। অর্থাৎ ভেদ্য পর্দা দিয়ে
দ্রাবক থেকে দ্রাবতে যাবে, দ্রাবক থেকে দ্রাবকে আসবে, এদের মধ্যে এটা ভেদ করা সম্ভব। ভেদ করা মানে একজন আরেকজনের সাথে কমিউনিকেশন মেনটেন করতে পারবে। অর্ধভেদ্য পর্দা, যে পর্দা দিয়ে কেবল দ্রবণের অণু দ্রাবক অণু, উদ্ভিদের ক্ষেত্রে পানি চলাচল করতে পারে কিন্তু দ্রাব অণু চলাচল করতে পারে না, তাকে অর্ধভেদ্য পর্দা বলে। যেমন কোষ পর্দা, ডিমের খোসার ভেতরের পর্দা, মাছের পটকায় পর্দা ইত্যাদি। আমরা লক্ষ্য করেছি যদি একটি শুকনা কিশমিশকে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখি তাহলে সেটি ফুলে ওঠে। এটি কিশমিশ দ্বারা পানি শোষণের কারণে ঘটে এবং পানি শোষণ অভিস্রবণ দ্বারা ঘটে। অভিস্রবণ এক প্রকার ব্যাপন। অভিস্রবণ কেবলমাত্র তরলের ক্ষেত্রে ঘটে এবং একটি অর্ধভেদ্য পর্দা অভিস্রবণের সময় দুটি তরলকে পৃথক করে রাখে। কিশমিশের উদাহরণ দিয়ে এখানে বিষয়টি বোঝানো হলো। আমরা যেটি দুটো ভিন্ন ঘনত্বের দ্রবণ একসাথে মিশ্রিত হলে স্বাভাবিকভাবে এদের মধ্যে ব্যাপন সংঘটিত হয়। লক্ষ্য করে দেখো, কিশমিশের ভেতর পানি শুকিয়ে যাওয়ার ফলে কিশমিশগুলো কুঁচকে গেছে। কিশমিশগুলো পানিতে রাখলে পানি শোষণ করে ফুলে উঠবে, কারণ কিশমিশের ভেতর শর্করার দ্বারক দ্রবণ ও পর্দা দ্বারা পানি থেকে পৃথক হয়ে আছে। ফলে শুধু পানির অণু কিশমিশের অভ্যন্তরে অভিস্রবণ প্রক্রিয়ায় প্রবেশ করেছে, কিন্তু শর্করা অণু এরকম পর্দা ভেদ করে বাইরে আসতে পারছে না। এ ধরনের পর্দাকে অর্ধভেদ্য পর্দা বলে। তাহলে অভিস্রবণ প্রক্রিয়াটি হলো একই দ্রব দ্রাবক বিশিষ্ট দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ একটি অর্ধভেদ্য পর্দা দিয়ে পৃথক থাকলে যে ভৌত প্রক্রিয়ায় দ্রাবক কম ঘনত্বের দ্রবণ থেকে অধিক ঘনত্বের দ্রবণের দিকে ব্যাপিত হয় তাকে অভিস্রবণ বা অসমোসিস বলে। এখানে ছবিতেও দেখানো হচ্ছে হালকা দ্রবণ, গাঢ় দ্রবণ। তাইলে অর্ধভেদ্য পর্দা থাকার কারণে হালকা দ্রবণগুলো গাঢ় দ্রবণের দিকে চলে যাচ্ছে। অভিস্রবণের গুরুত্ব। বিভিন্ন প্রয়োজনীয় লবণ দ্রবীভূত অবস্থায় জীবকোষে প্রবেশ করে। জীবকোষের কোষাবরণ বা প্লাজমা পর্দা অর্ধভেদ্য পর্দা হিসেবে কাজ করে। প্লাজমা পর্দা দিয়ে অভিস্রবণ প্রক্রিয়ায় পানিতে দ্রবীভূত বিভিন্ন খনিজ লবণ কোষের ভেতর প্রবেশ করে বা বাইরে আসে। কোষস্থিত পানি ও দ্রবীভূত খনিজ লবণকে একত্রে কোষ রস বা সংক্ষেপে রস বলে। সুতরাং কোষের মধ্যে বিভিন্ন জৈব রাসায়নিক প্রক্রিয়াগুলো সচল রাখার জন্য অভিস্রবণের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। এই প্রক্রিয়ার দ্বারা উদ্ভিদ এককোষী মূল্যম দিয়ে মাটি থেকে পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণ শোষণ করতে পারে। কোষের রসস্ফীতি ঘটে, কাণ্ড ও পাতাকে সতেজ ও খাড়া রাখতে সাহায্য করে। ফুলের পাপড়ি বন্ধ বা খুলতে পারে। তাছাড়া পানির অন্ত্রে খাদ্য শোষিত হতে পারে। পাঠ 5, উদ্ভিদের পানি ও খনিজ লবণ শোষণ। উদ্ভিদের পানি টেনে নেওয়ার পদ্ধতি। মাটি থেকে পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণ উদ্ভিদ দেহের সজীব কোষে টেনে নেওয়ার পদ্ধতিকে সাধারণভাবে শোষণ বলা যেতে পারে। স্থলে বসবাসকারী উদ্ভিদগুলো মূলরোমের সাহায্যে মাটি থেকে পানি শোষণ করে। পানিতে নিমজ্জিত উদ্ভিদ সারা দেহ দিয়ে পানি শোষণ করে। স্থলজ উদ্ভিদগুলো মূলরোম মাটির সূক্ষ্মকণার ফাঁকে লেগে থাকা কৌশিক পানি অভিস্রবণ প্রক্রিয়ায় নিজ দেহে টেনে নেয়। মূলরোমের প্রাচীরটি ভেদ্য, তাই প্রথমে ইমবাইবিশন প্রক্রিয়ায় পানি শোষণ করে এবং কোষ প্রাচীরের নিচে অবস্থিত অর্ধভেদ্য প্লাজমা পর্দার সংস্পর্শে আসে। মূলরোমের কোষীয় দ্রবণের ঘনত্বের তুলনায় তার পরিবেশের দ্রবণের ঘনত্ব কম থাকায় পানি কোষের মধ্যে অন্ত অভিস্রবণ প্রক্রিয়ায় প্রবেশ করে। মূলের বাইরের আবরণ থেকে কেন্দ্র পর্যন্ত কোষ রসের ঘনত্ব সমান নয়। ফলে কোষান্তরে অভিস্রবণের কারণে মূলের এক কোষ থেকে অন্য কোষে পানির গতি অব্যাহত থাকে এবং পরিশেষে পানি কাণ্ডের জাইলেম বাহিকার মাধ্যমে পাতায় পৌঁছায়। ইমবাইবিশন। অধিকাংশ কলয়েডধর্মী প্রাণী পানিগ্রাহী। উদ্ভিদদেহে বিভিন্ন ধরনের কলয়েডধর্মী পদার্থ বিদ্যমান, যথা স্টার্চ, সেলুলোজ, জিলোটিন ইত্যাদি। এসব পদার্থ তাদের কলয়েডধর্মী গুণের জন্যই পানি শোষণ করতে সক্ষম। কলয়েডধর্মী বিভিন্ন পদার্থ উদ্ভিদের ক্ষেত্রে কোষ প্রাচীর যে প্রক্রিয়ায় নানা ধরনের তরল পদার্থ শোষণ করে তাকে ইমবাইবিশন বলে। উদ্ভিদের খনিজ লবণ শোষণ পদ্ধতি। উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য কতগুলো খনিজ লবণের প্রয়োজন হয়। উদ্ভিদের জন্য প্রয়োজনীয় খনিজ লবণ উৎস মাটিস্থ পানি। মাটিস্থ পানি খনিজ লবণ দ্রবীভূত অবস্থায় থাকে। খনিজ লবণগুলো মাটিস্থ পানিতে দ্রবীভূত থাকলেও পানি শোষণের সঙ্গে উদ্ভিদের লবণ শোষণের কোনো সম্পর্ক নেই। দুটি প্রক্রিয়াই ভিন্নধর্মী। উদ্ভিদ কখনো লবণের সম্পূর্ণ অণুকে শোষণ করতে পারে না। লবণগুলো কেবল আয়ন হিসেবে শোষিত হয়।
উদ্ভিদ মাটির রস থেকে খনিজ লবণ শোষণ দুইভাবে সম্পন্ন করে, নিষ্ক্রিয় শোষণ ও সক্রিয় শোষণ। প্রস্বেদন। প্রস্বেদন বা বাষ্পমোচন উদ্ভিদের একটি শরীরবৃত্তীয় প্রক্রিয়া। আমরা পূর্বের পাঠে জেনেছি উদ্ভিদের বিভিন্ন শরীরবৃত্তীয় কাজের জন্য পানি অপরিহার্য। তাই উদ্ভিদ মূললোমের সাহায্যে মাটি থেকে প্রচুর পরিমাণে পানি শোষণ করে। শোষিত পানির কিছু অংশ উদ্ভিদ তার বিভিন্ন বিপাকীয় কাজে ব্যবহার করে এবং বাকি অংশ বাষ্পাকারে বায়ুমণ্ডলে পরিত্যাগ করে। উদ্ভিদের দেহাভ্যন্তর থেকে পাতার মাধ্যমে বাষ্পাকারে পানির নির্গমনকে প্রস্বেদন বা বাষ্পমোচন বলে। প্রস্বেদন সাধারণত পত্ররন্ধ্রের মাধ্যমে হয়। এছাড়া কাণ্ড ও পাতার কিউটিকল এবং কাণ্ডের ত্বকে অবস্থিত লেন্টিসেল নামক এক ধরনের বিশেষ অঙ্গের মাধ্যমেও অল্প পরিমাণ প্রস্বেদন হয়। প্রস্বেদন কোথায় সংঘটিত হচ্ছে তার ভিত্তিতে প্রস্বেদন 3 প্রকার। 1. পত্ররন্ধ্রীয় প্রস্বেদন। 2. ত্বকীয় বা কিউটিকুলার প্রস্বেদন। 3. লেন্টিকুলার প্রস্বেদন। সাধারণ অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পত্ররন্ধ্র ও খালি চোখে কাণ্ডের লেন্টিসেল সহজে দেখা যায়। প্রস্বেদনের গুরুত্ব। উদ্ভিদ জীবনে প্রস্বেদন একটি অনিবার্য প্রক্রিয়া। প্রস্বেদনের ফলে উদ্ভিদদেহ থেকে প্রচুর পরিমাণে পানি বাষ্পাকারে বেরিয়ে যায়। এতে উদ্ভিদের মৃত্যুও ঘটতে পারে। তাই আপাতদৃষ্টিতে উদ্ভিদের জীবনে প্রস্বেদনকে ক্ষতিকর প্রক্রিয়া বলেই মনে হয়। এর জন্য প্রস্বেদনকে বলা হয় উদ্ভিদের জন্য একটি নেসেসারি ইভিল। তবুও প্রস্বেদন উদ্ভিদ জীবনে খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রস্বেদনের ফলে উদ্ভিদ তার দেহ থেকে পানিকে বের করে দিয়ে অতিরিক্ত পানির চাপ থেকে মুক্ত করে। প্রস্বেদনের ফলে কোষরসের ঘনত্ব বৃদ্ধি পায়। কোষরসের ঘনত্ব বৃদ্ধি অন্ত অভিস্রবণের সহায়ক হয়ে উদ্ভিদকে পানি ও খনিজ লবণ শোষণে সাহায্য করে। উদ্ভিদ দেহকে ঠান্ডা রাখে ও পাতার আর্দ্রতা বজায় রাখে। প্রস্বেদনের ফলে খাদ্য তৈরির জন্য পাতায় অবিরাম পানির সরবরাহ সম্ভব হয়। পাতায় প্রস্বেদনের ফলে জাইলেম বাহিকায় যে টান সৃষ্টি হয় তা মূললোম কর্তৃক পানি শোষণ ও উদ্ভিদের শীর্ষে পরিবহনে সাহায্য করে। উদ্ভিদের প্রস্বেদন প্রক্রিয়া সালোক সংশ্লেষণ ও শ্বসনের মতো পরিবেশে তেমন কোনো প্রভাব রাখে না। তবে পানি চক্রে বাষ্পীভবনে অর্থাৎ ভূপৃষ্ঠের পানি জলীয় বাষ্প রূপে বায়ুমণ্ডলে প্রেরণ করতে স্থলজ উদ্ভিদের প্রস্বেদন প্রক্রিয়া ভূমিকা রাখে। প্রস্বেদনের ফলে প্রচুর পানি বাষ্পাকারে বায়ুমণ্ডলে পৌঁছায়। পাঠ 8 থেকে 10। পানি ও খনিজ লবণের পরিবহন। আমরা জেনেছি যে উদ্ভিদের মূললোমের সাহায্যে মাটি থেকে পানি ও খনিজ লবণ শোষণ করে। এই পানি ও খনিজ লবণের দ্রবণকে কাণ্ড ও শাখা প্রশাখার মধ্য দিয়ে পাতায় পৌঁছানো দরকার, কারণ পাতাই প্রধানত এগুলোকে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরির রসদ হিসেবে ব্যবহার করে। আবার পাতায় তৈরি খাদ্য উদ্ভিদ তার দেহের বিভিন্ন অংশে যথা কাণ্ড ও শাখা প্রশাখায় পাঠিয়ে দেয়। উদ্ভিদের মূললোম দ্বারা শোষিত পানি ও খনিজ লবণ মূল থেকে পাতায় পৌঁছানো এবং পাতায় তৈরি খাদ্যবস্তু সারা দেহে ছড়িয়ে পড়াকে পরিবহন বলে। শোষণের মতো পরিবহন পদ্ধতি ও উদ্ভিদের জন্য অতি গুরুত্বপূর্ণ। জাইলেম ও ফ্লোয়েম নামক পরিবহন টিস্যুর মাধ্যমে উদ্ভিদের পরিবহন ঘটে। জাইলেমের মাধ্যমে মূল দ্বারা শোষিত পানি পাতায় যায় এবং ফ্লোয়েম দ্বারা পাতায় উৎপন্ন তরল খাদ্য সারা দেহে পরিবাহিত হয়। সুতরাং জাইলেম ও ফ্লোয়েম হলো উদ্ভিদের পরিবহনের পথ। উদ্ভিদের পরিবহন প্রক্রিয়াটি নিম্নলিখিতভাবে সম্পন্ন হয়। উদ্ভিদের মূললোম দিয়ে পানি অভিস্রবণ প্রক্রিয়ায় পানিতে দ্রবীভূত খনিজ লবণ নিষ্ক্রিয় ও সক্রিয় শোষণ পদ্ধতিতে শোষিত হয়ে জাইলেম টিস্যুতে পৌঁছায়। জাইলেমের মাধ্যমে উদ্ভিদ দেহে রসের ঊর্ধ্বমুখী পরিবহন হয়। ফ্লোয়েমের মাধ্যমে পাতায় তৈরি খাদ্যরসের উভমুখী পরিবহন হয়। উদ্ভিদের সংবহন বা পরিবহন বলতে সাধারণত ঊর্ধ্বমুখী পরিবহন ও নিম্নমুখী পরিবহনকে বোঝায়। মাটি থেকে মূললোমের দ্বারা শোষিত পানি ও খনিজ লবণের দ্রবণ যে জাইলেম বাহিকার মাধ্যমে পাতায় পৌঁছায় তা একটি পরীক্ষার মাধ্যমে প্রমাণ করা যায়। এজন্য প্রয়োজন পেপারোমিয়া উদ্ভিদ। এ গাছের কাণ্ড ও শিরা স্বচ্ছ। পানি পরিবহনের পরীক্ষা। প্রয়োজনীয় উপকরণ: দোপাটি বা পেপারোমিয়া উদ্ভিদ, বোতল, তুলা, লাল রং ও পানি। পদ্ধতি: একটি নরম কাণ্ডের দোপাটি অথবা পেপারোমিয়া উদ্ভিদ মাটি থেকে মূলসহ তুলে মূলগুলোকে পানিতে ভালো করে ধুয়ে নিতে হবে। এখন একটি বোতল পানিতে নিয়ে তাতে কয়েক ফোঁটা লাল রং মেশাতে হবে। এভাবে গাছের মূলসহ অংশটি রঙিন পানিতে ডুবিয়ে রাখতে হবে। কয়েক ঘন্টা পরে দেখা যাবে কাণ্ড ও পাতার শিরাগুলো লাল রং ধারণ করেছে।
গাছটি বোতল থেকে তুলে কাণ্ডের প্রস্থচ্ছেদ বা লম্বচ্ছেদ করে অণুবীক্ষণ যন্ত্রে দেখো এবং তা লিপিবদ্ধ করো। তোমার পর্যবেক্ষণ থেকে তুমি কী সিদ্ধান্তে উপনীত হলে, এতে কী প্রমাণ হয়? নতুন শব্দ: ব্যাপন, অর্ধবেদ্য পর্দা, বেদ্য পর্দা, অন্ত অভিস্রবণ, বহি অভিস্রবণ, আয়ন, কোষরস, সক্রিয় শোষণ, নিষ্ক্রিয় শোষণ, প্রচ্ছেদন। এ অধ্যায় পাঠ শেষে যা শিখলাম: ব্যাপন ও অভিস্রবণ প্রক্রিয়া কী? উদ্ভিদ ব্যাপন ও অভিস্রবণ প্রক্রিয়ায় পানি, খনিজ লবণের আয়ন মাটিস্থ দ্রবণ থেকে সক্রিয় নিষ্ক্রিয় প্রক্রিয়ায় মূল লোম দ্বারা শোষণ করে। উদ্ভিদের জাইলেম দিয়ে পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণ পাতায় পরিবাহিত হয়। উদ্ভিদের ফ্লোয়েম দিয়ে পাতায় তৈরি খাদ্য উদ্ভিদের বিভিন্ন দেহের শাখা ও উপশাখায় পৌঁছায়। অভিস্রবণের ফলে খাদ্য তৈরির জন্য পাতায় অবিরাম পানি সরবরাহ সম্ভব হয়। প্রচ্ছেদনের ফলে জাইলেম বাহিকায় যে টান সৃষ্টি হয় তা মূল লোম কর্তৃক পানি শোষণে সাহায্য করে।